নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে না, আজকে সুমিতেন্দ্র আমার সাথে নেই, কারণ আজকে ওর প্রথম অ্যানিভার্সারি। তাই ছেলে আজকে বউকে নিয়ে ভ্রমণে গেছে। আজ আপনারা শুনবেন নবনীতা ঘোষের কলমে হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প নিঝুম রাতের ছায়াবাড়ি। প্রবালের ভূমিকায় সৌরভধ্বনি সাহা, আদিত্য নারায়ণ আর সুমিতের ভূমিকায় সুমিতেন্দ্র। গল্প পাঠে আমি প্রত্যয়। শুরু হচ্ছে আজকের পর্ব। শেষ হলো আজকের গল্প প্রেতাত্মার অভিশাপ। কাল আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। সকলে ভালো থাকবে। শুভরাত্রি। কথাটা বলেই ওদের হরর শো শেষ করল প্রবাল। তারপর সুমিতের দিকে তাকিয়ে বলল, উফ, যেমন শীত তেমন গল্প। ভাই, আজকের গল্পটা কিন্তু একদম জমে গেছে, একেবারে বাম্পার। ভালো ভালো কমেন্ট এলো বলে তুই দেখ জাস্ট। একটু মুচকি হেসে তার দিকে তাকিয়ে সুমিত বলল, তা কোন দিন আসে না শুনি? আমাদের গল্পগুলো তো এমনিই বাছাই করা। আমাদের সাবস্ক্রাইবারও তো বেশ সন্তুষ্ট। শুধু যদি কথাটা শেষ করতে পারল না সুমিত। সঙ্গে সঙ্গে একটা কমেন্ট ঢুকলো তাদের চ্যানেলে। একটু সামনের দিকে ঝুঁকে পড়ে প্রবাল বলল, এই সুমিত, এইটা কিরকম কমেন্ট বলতো? এই দেখ একবার। আরে দেখ না, কি করছিস? সুমিত নিজের মোবাইলটা হাত থেকে রেখে প্রবালের দিকে তাকিয়ে বলল, কি? আরে হয়েছেটা কি? প্রচুর কমেন্ট ঢুকেছে এই কিছুক্ষণের মধ্যেই, কিন্তু তারই মধ্যে একটা অদ্ভুত কমেন্টের দিকে চোখ গেছে তাদের। ভূত দেখেছো দাদাবাবুরা? হ্যাঁ, ভূত, একেবারে আসল খাঁটি ভূত। সারাক্ষণ তো ভূতেদের নানা গল্প উপহার দিচ্ছি বলে লেখকদের কল্পনায় ভর করে কিছু সাজানো ঘটনাকে ভাষার মোড়কে মুড়ে তুলে ধরছ তোমাদের শ্রোতাদের কাছে। এবার আসল ভূতের গল্প শোনানোর যদি সুযোগ পাও তাহলে কেমন হয়? যদি এরকম কোনো ভৌতিক অভিজ্ঞতা সঞ্চয়ের ইচ্ছে থাকে তাহলে পরের শনিবার আমার পাঠানো লোকেশন ধরে চলে এসো নীলপুরের ছায়াবাড়িতে। কথাটা বলা শেষ হতে না হতেই একটা ক্রিং করে মেসেজ ঢুকলো তাদের ফোনে। সুমিত আর প্রবাল দুজনেই প্রায় চমকে উঠল। মেসেজটা শুরুতেই একটা নাম দেখে বুকটা কেমন ধক করে উঠল তাদের। ছায়াবাড়ি, নিচে একটা লোকেশন দেওয়া আছে নীলপুর। একটা অচেনা নাম্বার থেকে এসেছে মেসেজটা। তারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল একবার। ব্যক্তিটি যেই হয়ে থাক না কেন, তাদের দুজনের নাম্বার পেল কোথা থেকে? এই নিশ্চয়ই চেনা কেউ মজা করছে আমাদের সঙ্গে। আরে ভাই, নয়তো এটা হতেই পারে না। না তুই বল, এইমাত্র কমেন্টটা দেখলাম আর এক্ষুনি কেউ আমাদের নাম্বারে মেসেজও পাঠিয়ে দিল। এটা কিভাবে সম্ভব? কথাটা বেশ উত্তেজিত হয়েই বলল প্রবাল। এবার সুমিত তাকে শান্ত করার চেষ্টা করে বলল, আরে এত ঘাবড়াচ্ছিস কেন? হতে পারে চেনা কেউ, তাতে ক্ষতি কি? আমরা না গেলেই হলো। কথাটা বলে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকলো তারা দুজনে। ঠিক তখনই আবার একটা মেসেজ ঢুকলো তাদের ফোনে। তাতে লেখা, ভয় পেলে নাকি? আমি কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করব। এসো কিন্তু। মনে আছে তো, এই সপ্তাহে শনিবার। মেসেজটা পড়ে
দুজনেরই মনে হলো যেন অপরিচিত ব্যক্তিটি তাদের বিরুদ্ধে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিল। এবার সুমিত বলল, ব্যাপারটা কিন্তু বেশ ইউনিক, একটা অভিনবত্ব আছে, কি বলিস? ভূত নিজেই আমাদেরকে আমন্ত্রণ করছে। যাবি নাকি নীলপুরে? বেশি দূর তো নয়, শনিবার যাব, রোববার ফিরে আসবো। কি বলছিস সুমিত? চেনা নেই জানা নেই আর আমরা চলে যাব? আরে সেরকম কিছু দেখলে না হয় বাইরে থেকে ফিরে আসবো, তারপর এদিক ওদিক অন্য কোথাও উইকেন্ডটা কাটিয়ে সোজা বাড়ি ফিরে আসবো কলকাতায়। এই চল না প্রবাল, দারুণ একটা অ্যাডভেঞ্চার আমাদের হাতছানি দিচ্ছে, বেশ রোমাঞ্চকর ব্যাপার। এই সাদামাটা জীবন কাটাবো না বলেই তো চ্যানেলটা চালু করেছিলাম আমরা। রোজ রোজ ভূতের গল্প শোনাই, আজ একটু আসল ভূত দেখবার সৌভাগ্য হয়েছে। চল না ভাই, চল না প্লিজ। কথাগুলো বলে সুমিত প্রবালকে রাজি করাবার চেষ্টা করল। অবশেষে সফল হলো। প্রবাল বলল, যাবি? চল তাহলে ঘুরে আসি নীলপুরের ছায়াবাড়ি। নামটাও অদ্ভুত। ফাঁকা রাস্তা ধরে ছুটে চলেছে সুমিত আর প্রবালের গাড়িটা। গাড়িটা নতুন কেনার পর সুমিতের এটা প্রথম লং ড্রাইভ। শহরের কংক্রিটের জগৎ পেরিয়ে বেশ অনেকক্ষণ হয়েছে তারা ঢুকে পড়েছে প্রকৃতির বুকে। দুই পাশ দিয়ে গাড়ির স্পিডের সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছে মাইলের পর মাইল ফাঁকা ধান জমি। সোনার মতো ঝলমলে রোদ্দুর উঠেছে আজ। এর মধ্যেই রাস্তার পাশের কুমটিওয়ালা অস্থায়ী চায়ের দোকান থেকে বেশ কয়েকবার চা আর গ্রামের কোনো এক নাম না জানা হোটেল থেকে কচুরি, আলুর তরকারি আর জিলিপি খেয়ে সোজা পাড়ি দিয়েছে নীলপুরের উদ্দেশ্যে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিটির পাঠানো লোকেশন অনুযায়ী নীলপুর পৌঁছতে তাদের প্রায় 4 ঘন্টা লেগে গেছে। তাও এখনো ছায়াবাড়ির দেখা পায়নি তারা। প্রবালকে লোকেশনটা খুলতে বলে রাস্তার দিকে নজর রাখল সুমিত। না, এখানে আশেপাশে কোথাও একটা মানুষেরও দেখা পাওয়া যাচ্ছে না যে জিজ্ঞাসা করবে তারা কোথায় এলো। এবার প্রবাল সুমিতের উদ্দেশ্যে বলল, ছায়াবাড়ির যা লোকেশন দেখাচ্ছে তাতে নীলপুর ঢোকার মুখেই একটা রাস্তা বাম দিকে ঘুরে যাচ্ছে। আমাদের সেই রাস্তাটাই নিতে হবে। কথাটা শুনে সুমিতের কপালে সামান্য ভাঁজ পড়ল। সে বলল, সে কি রে প্রবাল, বাঁদিকে তো সার বেঁধে বড় বড় গাছ, তার মধ্যে রাস্তা পাবো কোথায়? কথাটা বলতে না বলতেই প্রবাল একটা অপেক্ষাকৃত সরু রাস্তা, যেটা বাম দিকের বড় বড় গাছের ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছে, সেদিকে আঙুল তুলে দেখিয়ে বলল, কিন্তু ভাই ম্যাপ অনুযায়ী তো এই রাস্তাটাই দেখাচ্ছে রে। এটা রাস্তা? এ তো প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া একটা ছোট্ট পথ, তাও আবার জায়গায় জায়গায় ঝোপঝাড় গজিয়ে উঠেছে। এবার এইখান দিয়ে গাড়ি যাবে কিভাবে? কথাটা বেশ আশ্চর্য হয়ে বলল সুমিত। এবার প্রবাল সুমিতকে বলল, দেখলি, বলেছিলাম আমি, যাস না। একটা অজ্ঞাত পরিচয় মানুষের কথা শুনে চলে এলি এখানে। এসেছি যখন ঠিক খুঁজে বের করব। কথাটা বলে গাড়িটা বাম দিকে ঘুরিয়ে প্রবেশ করল জঙ্গলের ভিতরে। গাড়িটা যত ভেতরে ঢুকছে ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে রাস্তাটা। অতি সন্তর্পণে বেশ কিছুক্ষণ যাওয়ার পর ওই বড় বড় গাছের সারি ভেদ করে তাদের দুজনের চোখের সামনে ফুটে উঠল একটা বেশ পুরনো আমলের রহস্যময় বাড়ি। একটা অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় নিজের বহুদিনের অস্তিত্বকে বজায় রেখে দাঁড়িয়ে আছে এই প্রশস্ত একতলা বাড়িটি। বাড়ির মূল ফটকটা লোহার তৈরি। তার পাশেই লতাপাতায় ঠেকে যাওয়া দেওয়ালে খোদাই করা আছে
ছায়াবাড়ি নামটা। বাড়িটার লোহার গেটের সামনে গাড়িটা থামালো সুমিত। গাড়ির দরজা খুলে সুমিত অকপটে নেমে এলেও প্রবাল যেন নামতে একটু দ্বিধা করছিল। সুমিত প্রবালকে গাড়িতে বসে থাকতে দেখে বলল, কিরে, নামবি না? এবার প্রবাল একটু দ্বিধাগ্রস্তভাবে বলল, এই কেমন একটা গা ছমছমে ভাব বাড়িটার, আমার না ভালো ঠেকছে না। এখানে আমাদের রাত কাটাতে হয় ভেবেই আমার না কেমন একটা অস্বস্তি হচ্ছে, বুঝলি সুমিত? উফ, সারা জীবন তোর এই একই রোগ, বড্ড সাবধানী। আরে এত আদুপুদু করলে হয় না। আরে আমরা অ্যাডভেঞ্চারের খোঁজে এসছি এখানে। এই গা ছমছমে পরিবেশটা উপভোগ করবো বলেই তো এত দূর থেকে আসা। এবারে নাম তো দেখি। সুমিতের কথায় প্রবাল নামতে বাধ্য হল। বরাবরই সুমিত একটু বেপরোয়া আর প্রবাল একটু সাবধানী। এই সংমিশ্রণের কারণেই বহুবার তারা বহু বিপদ থেকে রক্ষা পেয়ে এসেছে। যেখানে সুমিত একটু বেশি বেপরোয়া হয়ে যায়, সেখানে প্রবাল তাকে সামলে নেয়। তাই তারা একে অপরের এত ভালো বন্ধু। জরাজীর্ণ লোহার গেট খুলে ভেতরে ঢুকে এলো দুজনে। বাড়িটা সম্ভবত একসময় এই তল্লাটের সবচেয়ে সুন্দর বাড়ি ছিল। বাড়িটার মাঝে একটা বিশালাকার পরী পুতুল, যার একটা হাত কালের গতিতে খসে পড়েছে। একসময় নিশ্চয়ই ফোয়ারার কাজ করত এটা। সেটা তার গায়ে সবজি শ্যাওলার আস্তরণ দেখেই বোঝা যাচ্ছে। সামনে মস্ত বাগানটা এখনো মরে যায়নি, তাতে ফুটে আছে নানান রঙের ফুল। চারিদিকে দেখতে দেখতে যখন তারা বাড়ির ভিতরের সদরের সামনে এসে দাঁড়ালো, তখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। জঙ্গলটা এখন দিনের শেষে ঘরে ফেরা পাখিদের কলকাকলিতে ভরে গেছে। হঠাৎ করেই তাদের চমকে দিয়ে বাড়ির মস্ত দরজাটা শব্দ করে খুলে গেল। সেটা দেখেই দুজনেই বেশ আশ্চর্য হলো, কিন্তু নিমেষের মধ্যেই তাদের সমস্ত বিস্ময়কে কাটিয়ে দিয়ে সামনে এসে দাঁড়ালো একজন বৃদ্ধ মানুষ। পরনে তার খাটো ধুতি আর ফতুয়া। সে তাদের উদ্দেশ্যে বলল, অনেকক্ষণ থেকেই কর্তা আপনাদের জন্য অপেক্ষা করতেছে বাবুরা। আসেন, আমার পিছনে পিছনে আসেন। বাড়ির ভিতরটা অপেক্ষাকৃত ঠান্ডা আর অন্ধকারময়। এই অস্বস্তিকর পরিবেশটা প্রবালের একদমই পছন্দ হলো না। সুমিতের দিকে তাকিয়ে দেখল সে একদমই স্বাভাবিক, তাই চুপ করে অনুসরণ করতে লাগলো লোকটাকে। বাড়িটার ভিতরটাও বাইরের মতোই সাবেকি। সারা বাড়ি জুড়ে একটা মন খারাপ করা হলুদ ম্লান আলোতে ঠেকে রয়েছে। কেমন একটা চামচিকে বাদুর মেশানো বিশ্রী গন্ধ ছড়িয়ে আছে বাড়িটার কোনায় কোনায়। সাদা দেওয়ালের ওপর পূর্বপুরুষদের ছবি ঝোলানো আছে। প্রবালের মনে হলো প্রতিটা ছবি যেন জীবন্ত হয়ে তাদের দিকেই ক্রূর দৃষ্টিতে তাকিয়ে আছে। আর প্রত্যেকটা ছবিতেই মুখের আশ্চর্য ধরনের মিল লক্ষ্য করল প্রবাল। বাড়িটার লম্বা পথ যেন শেষই হচ্ছে না। মনে মনে ভাবল সুমিত। প্রায় 15 মিনিট হয়ে গেছে তারা এই ভৃত্যগোছের মানুষটাকে অনুসরণ করছে। বাইরে থেকে বাড়িটা অনেক বড় দেখালেও এতটা বড় কোনো বাড়ি হতে পারে বলে তো মনে হয় না সুমিতের। একবার প্রবালের মুখের দিকে তাকিয়ে দেখল সুমিত। তারও চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। লম্বা পথটা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। এবারে সামনে হেঁটে যাওয়া মানুষটার উদ্দেশ্যে
সুমিত বলল, আর কতদূর? এটা আপনাদের বাড়ি না ভুল ভুলাইয়া? এ তো দেখছি শেষ হওয়ার নামই নিচ্ছে না। কিন্তু কি আশ্চর্য, তার কথার কোনো উত্তর দিল না ব্যক্তিটি। সেটা দেখে বেশ রাগ হলো সুমিতের। সে আবার জিজ্ঞাসা করতেই যাবে, ঠিক সেই সময় তারা একটা আধো অন্ধকার ঘরে প্রবেশ করল। বাইরে থেকে ঢোকার ফলে এই অন্ধকার ঘরটাতে চোখ সইতে একটু সময় লাগলো তাদের। তাদের ঘোর কাটল একটা গুরু গম্ভীর কণ্ঠস্বরে। কি, এখানে আসতে বেশ অসুবিধে হলো বোধহয়। এবারে চোখ বড় বড় করে তাকিয়ে দেখল সুমিত। ঘরের ভিতরে একটা আরাম কেদারায় একজন অতিশয় বৃদ্ধ মানুষ বসে আছেন। তার পাশেই একটা টেবিলের উপর জ্বলছে একটা কেরোসিনের দেওয়ালগিরি। সেই আলো বিশেষ জোরালো না হওয়ায় ঘরের বেশিরভাগ অন্ধকারই দূর করতে অক্ষম হয়েছে সেটা। বৃদ্ধকে দেখে চমকে উঠল প্রবাল। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালো সুমিতের দিকে। তার মুখেও বিস্ময়ের ছাপ স্পষ্ট। সামনে যে মানুষটি বসে আছে তার সাথে একটু আগে দেখা ভৃত্যটির চেহারা হুবহু এক। শুধু পোশাক আর বয়সের তফাৎ আছে দুজনের মধ্যে। এই কিরকম বোঝবাজি! মনে মনে ভাবল প্রবাল। ওদিকে সুমিতের বিস্ময়ের ঘোর এখনো কাটেনি দেখে বৃদ্ধ বলল, কি হলো? ওইভাবেই তাকিয়ে থাকবে নাকি বসবে তোমরা? কথাটা শেষ হতেই প্রবাল ঘাড় ঘুরিয়ে দেখল তাদের খুব কাছেই এসে হাজির হয়েছে দুটো চেয়ার। ভয়ে তার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। তার স্পষ্ট মনে আছে আশা অবধি সে এখানে কোনো চেয়ার দেখেনি। তাহলে কোন মন্ত্র বলে হাজির হয়েছে চেয়ার দুটো? নিজেকে যতটা পারা যায় স্বাভাবিক করে চেয়ার টেনে বসল প্রবাল। তার দেখা দেখি সুমিতও বসল একটা চেয়ার টেনে। তাকে চোখের ইশারায় আশ্বস্ত করে সুমিত বৃদ্ধের উদ্দেশ্যে বলল, আপনার নামটা কিন্তু এখনো জানা হয়নি। আমার নাম আদিত্য নারায়ণ রায় চৌধুরী। এক সময় আমাদের এই অঞ্চলে জমিদারি ছিল। আজ শুধু এই জমিদার সুলভ বাড়িটাই বর্তমান রয়েছে। কথাটা বলেই ভীষণ জোরে অট্টহাস্য করে উঠল মানুষটি। সেই শব্দ যেন এই পুরনো বাড়ির প্রতিটা দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে অস্বস্তিটা দ্বিগুণ বাড়িয়ে দিল সুমিত আর প্রবালের মনে। আমার নিমন্ত্রণে এখানে আসার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বুঝতেই তো পারছেন, বয়স হয়েছে, তাই আর কোথাও যেতে পারি না আজকাল। এখন আমার কাজই হলো গল্প শোনা। গেল বছর এই মোবাইলটা কিনেছিলুম, তাই আজকাল আপনাদের সাথে একটু তাল মিলিয়ে চলতে পারি আর কি। কথাগুলো বেশ ভাঙা ভাঙা কণ্ঠে বললেন বৃদ্ধ। শুনে মনে হলো যেন বহুদিন ধরে অসুস্থতায় ভুগছেন উনি। এবারে সুমিত ওনার উদ্দেশ্যে বলল, আমাদের গল্প শোনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, কিন্তু আপনি আমাদের ফোন নাম্বার কিভাবে পেলেন সেটাই একটু আশ্চর্য লাগলো। বৃদ্ধ তার উত্তরে একটু হেসে বলল, সে কথাও আপনি জানতে পারবেন, তবে ধীরে ধীরে। এখনই সবটা বলে দিলে তো গল্পের মজাই থাকবে না। বেশ, তা আমাদের ভূত দেখাবেন বলেছিলেন, কই দেখালেন না তো? এই বাড়িটাই তো একটা আস্ত ভূত।
সেটা বুঝলেন না? কথাটা বলে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে আবারও ওই গা ছমছমে হাসিটা হেসে উঠলেন উনি। ওদিকে দেওয়ালগিরির আলোটা ম্লান হয়ে আসছিল। সেই ম্লান হয়ে আসা আলোতে ঘরের দেওয়ালে বেশ কয়েকটি অবয়ব সৃষ্টি হয়েছে। প্রবাল বেশ ভালোভাবেই বুঝতে পারছে এই বাড়ির এরকম ভয়ঙ্কর পরিবেশই তাদের মনে একটা ভয়ের আবহ সৃষ্টি করেছে। কিন্তু যদি এই সকল ঘটনাগুলো কারুর করা মজা হয়, তাহলে এই বাড়িতে একই দেখতে দুজন ব্যক্তি থাকেন কিভাবে? কথাটা ভাবতে না ভাবতেই একটা কম বয়সী যুবক এসে একটা হ্যারিকেন বসিয়ে দিয়ে গেল তাদের সামনে। সুমিত সেদিকে নজর না দিলেও সেই হ্যারিকেনের আলোয় প্রবাল কিন্তু বেশ ভালোভাবেই দেখেছে সেই যুবকের মুখটা। মুখটা বেশ চেনা লাগলো তার, কিন্তু কিছুতেই বুঝতে পারল না ও কোথায় দেখেছে মানুষটাকে। সুমিতের হেসে ওঠায় খোর কাটল প্রবালের। সুমিত হাসছে আদিত্যবাবুর কথা শুনে। এবার আদিত্যবাবু তাকে বললেন, আমার কথায় বিশ্বাস হলো না বুঝি? ঠিক আছে, দেখা যাক এই বাড়ি থেকে যাবার সময় অবধি তোমার মুখের এই হাসিখানা থাকে কিনা। কথাটা মনে হতেই তার চোখ গেল দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে। পুরনো হয়ে যাওয়া অস্পষ্ট ছবিটা এই টিমটিমে হলুদ আলোতে যেন আরো অস্পষ্ট লাগছে। কিছু সন্দেহ হতে ছবিটাকে আরো ভালোভাবে দেখার চেষ্টা করল প্রবাল। আর দেখা মাত্র চমকে গেল সে। ছবিটা হুবহু কিছুক্ষণ আগে দেখা যুবকের মতো। তারপরই একটা কথা মনে হতেই তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা রক্তস্রোত খেলে গেল। যদি আদিত্যনারায়ণের বয়স বছর 20 কমিয়ে দেওয়া হয়, তাহলে তার মুখের সাথে ওই যুবকের বা দেওয়ালে টাঙানো ছবিটার অদ্ভুত মিল পাওয়া যাচ্ছে। ঠিক তখনই ঘরের দোরগোড়ায় একজন এসে দাঁড়ালো। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না। আদিত্যনারায়ণ লোকটিকে দেখিয়ে বললেন, ওই তো হরি এসে গেছে, যাও ওর সাথে যাও, ও তোমাদের ঘর দেখিয়ে দেবে। হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করো, শীঘ্রই খাবার টেবিলে দেখা হবে, কেমন? কথাটা বলার সাথে সাথেই সুমিত উঠে দাঁড়ালো। তার দেখা দেখি প্রবালও উঠল চেয়ার ছেড়ে। তারা দুজনেই এগিয়ে গেল দরজায় দাঁড়ানো ব্যক্তিটির পিছনে। কিছুটা দূর যাবার পর একটা লম্বা সিঁড়ি। সেই সিঁড়ি ধরে ওঠার সময় আবার একবার আদিত্যনারায়ণের ঘরটার দিকে তাকালো প্রবাল। কিন্তু এবারে সে যা দেখল তাতে তার সারা শরীরের পশম খাড়া হয়ে গেল। এতক্ষণ তারা যে ঘরটাতে বসে কথা বলছিল, সেই ঘরটা আর সেখানে নেই। সেই জায়গায় একটা লম্বা দেওয়াল দাঁড়িয়ে আছে। একটা ব্যাপার কোনোভাবেই চোখ এড়ালো না সুমিতের। এই বাড়িতে টাঙানো প্রতিটা ছবি একই মানুষের। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা কথা মনে পড়তেই বুকটা ধক করে উঠল তার। যতদূর তার মনে পড়ে, এই বাড়িটার কোনো দোতলা ছিলই না। তাহলে এই সিঁড়ি এলো কোথা থেকে? সিঁড়ি দিয়ে উঠে একটা ঘরের সামনে এসে দাঁড়ালো ব্যক্তিটি। পিছন ফিরে থাকায় এখনো তার মুখ দেখা যায়নি, কিন্তু প্রবাল নিশ্চিত যে সে এবারে কি দেখতে চলেছে।
পকেট থেকে একটা চাবি বের করে ব্যক্তিটি ঘরের তালা খুলল। তারপর ঘুরে দাঁড়ালো তাদের দিকেই। এই মানুষটার মুখ ভর্তি দাড়ি। প্রবাল বেশ ভালোভাবে দেখার চেষ্টা করছে মানুষটাকে, বোঝবার চেষ্টা করছে আদপেও তার সাথে বাকিদের মুখের কোনো মিল আছে কিনা। কিন্তু প্রবালকে কোনো সুযোগ না দিয়ে লোকটি তাদের হাতে ঘরের চাবি হস্তগত করেই বেশ দ্রুত নেমে গেল সিঁড়ি দিয়ে। ব্যক্তিটি চলে যেতেই আবার নিস্তব্ধতা ঘিরে ধরল সারা বাড়িটাকে, যেন তারা দুজন ছাড়া এ বাড়িতে কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। বাড়িটার যেন বাইরের জগতের সাথে কোনো রকমই যোগসূত্র নেই। মনে হচ্ছে একটা সম্পূর্ণ অচেনা জগতে পা দিয়েছে তারা দুজনে। দরজাটা ঠেলতেই একটা গুরুগম্ভীর শব্দ করে খুলে গেল। দরজার বাইরে একটা হ্যারিকেন রাখা ছিল। সেটা নিয়ে যেই তারা ঘরের ভিতরে প্রবেশ করল, অমনি মাথায় যেন বজ্রাঘাত হলো তাদের। একে অপরের দিকে একবার মুখ চাওয়াচাওয়ি করল তারা। নিজেদের চোখকে কিভাবে বিশ্বাস করবে সেটা বুঝতে খুব কষ্ট হচ্ছে তাদের। এ কোথায় এসে পড়েছে তারা? ঘরের দেওয়ালের রং থেকে শুরু করে ঘরের দৃশ্য তাদের স্টুডিওর সাথে একদম এক। মনে হচ্ছে তারা যেন হঠাৎ করেই কোনো মন্ত্র বলে ঢুকে পড়েছে তাদের কর্মস্থলে। এবারে আর নিজেদের উত্তেজনা সামলাতে না পেরে প্রবাল চেঁচিয়ে উঠল। এসব কি হচ্ছে সুমিত? বাড়ির প্রতিটা মানুষের মুখ এক, দেওয়ালে টাঙানো ছবি এক। যে ঘরে এতক্ষণ বসে গল্প করেছি সেই ঘর আর দেখতে পাচ্ছি না। এমনকি শেষে আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের স্টুডিওর মধ্যে। এই কীরকম ভুল পাচ্ছি সুমিত? উফ, আমি আর পারছি না, আমার মাথা খারাপ হয়ে যাবে এবার। সুমিত এবারে প্রবালকে শান্ত করার চেষ্টা করল। উত্তেজিত হোস না প্রবাল, যা যা তুই দেখেছিস সেগুলো আমিও প্রত্যক্ষ করেছি। এখন আমাদের কাজ হবে মাথাটা ঠান্ডা রাখা। না না, আমি আর পারছি না। এক্ষুনি এক্ষুনি বেরিয়ে যেতে হবে আমাদের। বুঝতে পারছিস না, আমরা এই বাড়িতে বন্দি হয়ে গেছি। কথাটা সুমিতের উদ্দেশ্যে বলল প্রবাল। বেশ, চল আমরা ধীরে ধীরে নেমে যাই নিচে। কথাটা বলেই পিছন ফিরতেই আশ্চর্য হয়ে গেল সুমিত। পাগলের মতো ছুটে গেল দরজার দিকে। কোনো এক জাদু বলে দরজাটা হঠাৎ করে গায়েব হয়ে গেছে। যে দরজাটা দিয়ে একটু আগেই ঢুকেছিল তারা, সেটা সেখানে নেই। কথাটা যেন বিশ্বাস করতে পারছিল না সে। ওদিকে পুরো ব্যাপারটা দেখে প্রবাল মাথায় হাত দিয়ে বসে পড়ল বিছানার ওপরে। হঠাৎ করেই ঘরে টাঙানো প্রত্যেকটা ছবি যেন জ্যান্ত হয়ে উঠল। তাদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলতে লাগলো, বলে হাহা করে অট্টহাসি করে উঠল তারা। ওদিকে প্রবাল কানে হাত চাপা দিয়ে বসে আছে। সে আর নিতে পারছে না। ঘরের দেওয়ালগুলো ধীরে ধীরে সংকুচিত হতে লাগলো। দেওয়ালের ভিতর দিয়ে সহস্র কীটের হেঁটে চলার শব্দ শুনতে পেয়ে ভয়ে কেঁপে উঠল তাদের অন্তরাত্মা। তখনই সুমিত তার বহুদিনের পরিচিত চেয়ারটাকে টেনে ধরে তারপর গল্প শুরু করলো রোজের মতো করে। নমস্কার, তোমরা শুনছো 221 বেকার স্ট্রিট। আমি সুমিত, আর আমার সাথে রয়েছে গল্প শুরুর সাথে সাথেই থেমে গেল সমস্ত চিৎকার আর অট্টহাসি। তার দেখা দেখি প্রবালও এসে যোগ দিল তার সাথে। সারা রাত ধরে তারা শোনালো ছায়াবাড়ির ভৌতিক ঘটনা। ক্লান্ত হয়ে ঢলে পড়ল তারা গভীর নিদ্রায়। দাদা, আরে ও দাদা। ডাকটা শোনা মাত্রই তারা হকচকিয়ে উঠে বসল।
চোখ খোলার সাথে সাথেই একরাশ সূর্যের আলো এসে পড়ল তাদের চোখে। পাখিদের ঐকতানে চারিদিক মুখরিত। উজ্জ্বল দিবালোকে বেশ কিছু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখল তারা সামনে। তারা ঠিক কোথায় আছে সেটা বুঝতে একটু সময় লাগলো সুমিতের। তারপর ওই ভিড়ের মধ্যে থেকেই একজন এগিয়ে এসে বলল, আপনারা এই ভাঙা রাজবাড়ির বাইরে কি করছেন বাবুরা? ও রাজবাড়ি তো সেই কবে ভেঙে গেছে। এবারে সুমিত হকচকিয়ে বাড়িটার দিকে ফিরে তাকালো। প্রবালের দিকে তাকিয়ে দেখল সেও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে বাড়িটার ভগ্ন স্তূপের দিকে। সে আশ্চর্য হয়ে বলল, কি আশ্চর্য, আমরা এই বাড়িতে কাল রাত কাটিয়েছি। হ্যাঁ, এই বাড়িতে আপনারা রাত কাটিয়েছেন? কি যে বলেন বাবু, ও বাড়ি তো কবেই ভেঙে চলে গেছে। শহরের একজন বাবু এই বাড়িটা কিনেছেন। আজ থেকে ওই বাড়ি ভাঙা হবে, এখানে একটা হোটেল তৈরি হবে বাবু। এই দেখুন, আমরা কাজ শুরু করবো বলেই তো এসেছি। কথাটা বলে তাদের হাতে ধরা সরঞ্জামগুলো তুলে ধরল সুমিতের দিকে। তারপর তারা নিজেদের মধ্যে কিছু আলোচনা করতে করতে বাড়িটার সামনে এসে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো তারা বাড়িটার দিকে। কাল রাতের সমস্ত ঘটনাই কেমন যেন অবিশ্বাস্য লাগছে তাদের। সে জানে এই ঘটনাগুলো হয়তো গল্প ভেবেই উড়িয়ে দেবে সকলে, কিন্তু তাদের কাছে এটা দিনের আলোর মতো সত্যি। সেই দিনই আর একটুও সময় নষ্ট না করে তারা ফিরে এলো যে যার বাড়িতে। ঠিক রাত 10টার সময় ফোনটা বেজে উঠল সুমিতের। ঘুম চোখে তাকিয়ে দেখল প্রবাল ফোন করেছে। ফোনটা তুলে নিয়ে ঘুম জড়ানো কণ্ঠে সেটা কানে ধরতেই প্রবালের উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেল সে। সুমিত, শিগগির অন কর আমাদের চ্যানেলটা। আবার কি হলো? চ্যানেলে ঢুকে ভিডিওটা চালাতেই তাদেরই কণ্ঠ ভেসে এলো। নমস্কার, তোমরা শুনছো 221B বেকার স্ট্রিট। আমি সুমিত। আর পুরো আমার সঙ্গে ঘটনাটা রয়েছে প্রবাল। প্রায় এক নিঃশ্বাসে শুনে গেল সুমিত। এ তো তাদের কাল রাতে বলা ছায়াবাড়ির ঘটনা। ফোনটা হাত থেকে বিছানায় কখন পড়ে গেছে বুঝতে পারল না সে। শেষে একটা গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনে সম্বিত ফিরল তার। নমস্কার, আমি আদিত্য নারায়ণ রায় চৌধুরী, ছায়াবাড়ির বর্তমান মালিক। আমি সুমিত এবং প্রবালের কাছে চিরকৃতজ্ঞ থাকব আমার ইচ্ছা পূরণ করার জন্য। আজ ভাঙা পড়ল আমার সাধের ছায়াবাড়ি। ভাঙা পড়ার আগে সারা জীবনের মতো আমার ছায়াবাড়ির নামটা আমার সবচেয়ে পছন্দের মঞ্চে অমর করে রেখে যাওয়ার জন্য আমি কাল সুমিত আর প্রবালকে আমন্ত্রণ করেছিলাম। ওরা কথা রেখেছে। আমি ওদের কাছে কৃতজ্ঞ। এইভাবেই ওদের গল্পের মধ্যে দিয়ে সারা জীবন বেঁচে থাক আমার ছায়াবাড়ি। বিদায়।